প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ গ্রামারের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো এই অক্সিলারি ভার্ব কিন্তু ইংলিশ গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে। আমি আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের প্রত্যেকের অক্সিলারি ভার্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমরা খুব স্পষ্ট একটা ধারণা পাবে। চলো তাহলে শুরু করা যাক। বোর্ডে দেখো আমি 4টা সেন্টেন্স লিখেছি। প্রথমত আমরা সেন্টেন্সগুলো একটু বোঝার চেষ্টা করব। কি বলা হচ্ছে? আই ইট রাইস, আমি ভাত খাই। তারপর বলা হচ্ছে দে প্লে ফুটবল, অর্থ হচ্ছে তারা ফুটবল খেলে। এখানে এই দুইটা সেন্টেন্সে কিন্তু এই প্রিন্সিপাল ভার্ব ইট দ্বারা এবং এখানে প্লে দ্বারা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, মানে এই কাজটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়ে গিয়েছে। আবার এখানে দেখো আই অ্যাম ইটিং রাইস, এখানে এটা অর্থ হচ্ছে আমি ভাত খাচ্ছি, মানে এটা কিন্তু বর্তমান সময়ে চলছে এরকম বোঝাচ্ছে। আমি ভাত খাচ্ছি এই কথাটা দ্বারা কিন্তু আমরা কাজটা এখন সংগঠিত হচ্ছে এটা বুঝতে পারি। তারপর কি বলা হচ্ছে? দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে, তারা কিন্তু ভবিষ্যতে কোনো সময় ফুটবল খেলবে, এটা বোঝাচ্ছে এই সেন্টেন্সটি দ্বারা। তাহলে এখানে এই যে এই সেন্টেন্সটার মধ্যে 4 নম্বর সেন্টেন্সটার মধ্যে তারা যে ভবিষ্যৎ সময়ে ফুটবল খেলবে এই ভবিষ্যৎ সময়টা বোঝানোর জন্য কিন্তু এখানে প্লে ভার্বটি, যে প্লে ভার্ব যেটা আছে যে এখানে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বটা কিন্তু একা যথেষ্ট নয়, মানে এই শুধুমাত্র প্লে ভার্ব একাই কিন্তু ভবিষ্যতে যে কাজটা হবে এটা প্রকাশ করতে পারে না, বোঝাতে পারে না। এটার জন্য একটা উইল ভার্বের এখানে দরকার পড়েছে। তেমনিভাবে যে আই এম ইটিং রাইস, এই যে আমি ভাত খাচ্ছি, যে বর্তমান সময়ে যে কাজটা চলছে এটা বোঝানোর জন্য কিন্তু ইটিং ভার্বটা কিন্তু একা যথেষ্ট নয়, মানে ইটিং ভার্ব শুধুমাত্র এই ইটিং শব্দটা কিন্তু কাজটা যে বর্তমান সময়ে হচ্ছে এটা বোঝাতে পারে না। এটার জন্য একটা এম শব্দের, যে এম ভার্বের কিন্তু দরকার পড়েছে। এই জন্য এই যে এম এবং উইল এই দুইটা হচ্ছে কিন্তু সাহায্যকারী ভার্ব। এই এম এবং উইলের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, তবে এই এম এই সেন্টেন্সটে বসার ফলে কিন্তু এই কাজটা বর্তমান সময়ে হচ্ছে এটা আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ এমটা কিন্তু এই প্রিন্সিপাল ভার্বের সাথে বসেই কিন্তু তার অর্থ প্রকাশ করেছে যে কাজটা বর্তমান সময়ে হচ্ছে, মানে আমি ভাত খাচ্ছি, ঠিক আছে, কাজটা বর্তমানে চলছে এটা বোঝানোর জন্য এই এমটা এসেছে। তেমনিভাবে দে উইল প্লে ফুটবল, তারা ভবিষ্যৎ সময়ে খেলবে, ঠিক আছে, ভবিষ্যতে খেলবে এটা বোঝানোর, তারা ফুটবল খেলবে, হ্যাঁ তারা ভবিষ্যৎ সময়ে ফুটবল খেলবে এটা বোঝানোর জন্য এখানে উইল শব্দটা এসেছে। তাই উইল এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে। উইল ছাড়া কিন্তু প্লেয়ারটা কিন্তু কাজটা কোন সময়ে হবে এটা বোঝাতে পারে না। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে এখানে এম এবং উইল এই দুটাই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এখন আমরা অক্সিলারি ভার্বের একটা সংজ্ঞা কি দিতে পারি? তোমরা নিশ্চয়ই কোনো জেনে গিয়েছো যে অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকে না, এরা প্রিন্সিপাল ভার্বের সাথে বসেই তাদের নিজেদের অর্থ প্রকাশ করে। তাহলে আমরা লিখতে পারি যে সকল ভার্ব এর নিজস্ব কোনো অর্থ নেই, নিজস্ব কোনো অর্থ নেই এবং বিভিন্ন প্রকার, ঠিক আছে, বিভিন্ন প্রকার সেন্টেন্স, হ্যাঁ বিভিন্ন প্রকার সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেক প্রকার আছে, যেমন নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরকম বিভিন্ন প্রকার সেন্টেন্স, ভয়েস, ঠিক আছে, বা টেন্স এর বিভিন্ন রূপ, টেন্স এর বিভিন্ন রূপ গঠনের জন্য, হ্যাঁ জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে, অক্সিলারি ভার্ব বলে। কথাটা অনেক বড় হলেও কিন্তু, বড় মনে হলেও কিন্তু এটা কিন্তু একদম ইজি। মানে যে সকল ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই এই ভার্বগুলো বসে যে প্রিন্সিপাল ভার্বের সাথে বসেই কিন্তু তাদের নিজেদের অর্থ প্রকাশ করে। আর প্রিন্সিপাল ভার্বের সাথে কখন কখন বসে? বিভিন্ন প্রকার সেন্টেন্সে বসে, ভয়েসের ক্ষেত্রে বসে, টেন্সের বিভিন্ন রূপ বোঝাতে বসে। যেমন এই যে এখানে 3 এবং 4 নং, এই যে 3 নং সেন্টেন্সটাতে
বর্তমান সময়ে বোঝানোর জন্য এম অক্সিলারি ভার্বটা কিন্তু বসেছে। আবার এখানে কিন্তু ভবিষ্যৎ সময়ে কাজটা হবে এটা বোঝানোর জন্য উইল অক্সিলারি ভার্বটা বসেছে। হ্যাঁ, আবার তেমনিভাবে কিন্তু আমরা বিভিন্ন প্রকার সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু বলতে পারি। সেন্টেন্স বলতে নেগেটিভ সেন্টেন্স, যেমন মনে করো যে আই ইট রাইস, এই আই ইট রাইসটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে কী হবে, আই ডু নট ইট রাইস। ঠিক আছে, আই ডু নট ইট রাইস। তাহলে এখানে যে আই ডু নট, এই যে ডুটা কিন্তু অক্সিলারি ভার্ব, এগুলো আমরা বিস্তারিত একটু পরে জানবো। তাহলে তোমরা এই যে অক্সিলারি ভার্বের সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা বিভিন্ন প্রকার অক্সিলারি ভার্ব সম্পর্কে জানবো, মানে অক্সিলারি ভার্বগুলো কী কী এটা আমরা জানবো। ঠিক আছে, তাহলে আমরা এখন অক্সিলারি ভার্বগুলো লিখি। ঠিক আছে, অক্সিলারি ভার্বের মধ্যে কিন্তু অনেক আছে, যেমন বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, ডু ভার্ব আছে। এখন আমরা এগুলো জানবো। যেমন মনে করো যে বি ভার্ব, ঠিক আছে, অক্সিলারি ভার্ব কিন্তু এগুলাকে বি ভার্ব বলে। কি কি, এখানে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর আছে বিং, BEING, বিং আছে, আর একটা বিন আছে, বিন। এগুলো হচ্ছে বি ভার্ব। আবার আছে কতগুলো হ্যাভ ভার্ব। ঠিক আছে, তাহলে হ্যাভ ভার্ব কী কী? হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। বা আরেকটা আছে হ্যাভিং, আরেকটা আছে কি হ্যাভিং। তারপর আরেকটা আছে ডু ভার্ব। কতগুলো ডু ভার্ব আছে? ডু ভার্বগুলো কি কি? ডু, ডাস এবং ডিড। ঠিক আছে, যেগুলো সবগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার এগুলো ছাড়াও কিন্তু আরও কতগুলো অক্সিলারি ভার্ব আছে যেগুলোকে আমরা মডাল অক্সিলারি ভার্ব বলি। তাহলে এগুলা কি কি? হ্যাঁ, তাহলে এগুলো আমরা লিখতে পারি। এছাড়াও তাহলে আরও কি কি আছে? ক্যান, কুড, উইল, উইল আছে, ওড আছে। এগুলো আমরা একটু শিখে নিব। হ্যাঁ, উইল, ওড। তারপর আছে মে, মাইট। ঠিক আছে, তারপর হচ্ছে শ্যাল, শুড, SHOULD, শুড। তারপর আছে মাস্ট। তারপর আমরা বলতে পারি নিড, ডেয়ার। তারপর হচ্ছে ought to, AUGHT, ought to। তারপর আছে যে used to, হ্যাঁ, used to। এই যে ইত্যাদি, এগুলাই হচ্ছে কি আমাদের মডেল অক্সিলারি ভার্ব। তাহলে মডেল অক্সিলারি ভার্ব কি কি? ক্যান, কুড, উইল, ওড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডেয়ার, ought to, used to। এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে যে আমাদের অক্সিলারি ভার্ব। এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের সেন্টেন্সে বসে যে সাহায্যকারী ভার্ব হিসেবে, মানে প্রিন্সিপাল ভার্বকে তার অর্থ প্রকাশ করতে বা কোন সময়ে কাজটি হচ্ছে এইসব ইত্যাদি প্রকাশ করার জন্যই কিন্তু সাহায্যকারী ভার্ব হিসেবে এই যে ওয়ার্ডগুলো কিন্তু, এই ওয়ার্ডগুলো বা ভার্বগুলো কিন্তু বসে। এখানকার মধ্যে বর্তমান সময় বোঝাতে অ্যাম, ইজ, আর এগুলো তো বর্তমান সময় বা অতীতের পাস্ট ফর্মের বোঝানোর জন্য, পাস্ট বোঝানোর জন্য এখানে যে ওয়াজ, অয়ার, এগুলো পাস্ট বোঝানোর জন্য। এই হ্যাড, এটা পাস্ট বোঝানোর জন্য। ডিড, এটা পাস্ট বোঝানোর জন্য। তারপরে এই যে কুড, এটা পাস্টের কোনো বিষয় বোঝানোর জন্য বসে। তারপর আছে এখানে মনে করো যে আর আছে যে আমরা বলতে পারি যে শ্যাল আছে, আর একটা শুড, আমরা শুড, এই যে শুড। ঠিক আছে, এগুলা কিন্তু, আর এই যে ইউজ টু, এগুলা কিন্তু অতীতের ফর্ম। ঠিক আছে, অতীতের কোনো বিষয় বোঝানোর জন্য আমি যে দাগ দিয়েছি এই সব বিষয় কিন্তু অতীতে কোনো ঘটেছে এরকম বোঝানোর জন্য ওয়াজ বসে। ঠিক আছে, তাহলে এই যে ওয়াজ, অয়ার, হ্যাড, ডিড, কুড, শুড, ইউজ টু, এগুলো হচ্ছে অতীতের বিষয় বোঝানোর জন্য। বাকি অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাস এগুলো কিন্তু বর্তমানে, এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই যে অ্যাম, ইজ, আর এগুলো প্রেজেন্ট ফর্ম। ওয়াজ, অয়ার হচ্ছে অ্যাম, ইজ, আরের কি পাস্ট ফর্ম। তারপর যে হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, ডু, ডাস হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ক্যান প্রেজেন্ট ফর্ম, কুড হচ্ছে পাস্ট ফর্ম। ঠিক আছে, তারপর আছে যে কি উইলটা প্রেজেন্ট ফর্ম, উড হচ্ছে কি পাস্ট ফর্ম, মে প্রেজেন্ট ফর্ম, এই যে পাস্ট ফর্ম, তারপরে যে শুড পাস্ট ফর্ম। এইভাবে আমরা কিন্তু বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু এইভাবে আমরা শিখে নেব। ঠিক আছে, এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে টু বি ভার্ব। কতগুলো টু বি ভার্ব আছে? এই বি ভার্ব তো আমরা জানলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আবার এই যে অক্সিলারি ভার্বের মধ্যে কিন্তু টু বি ভার্ব এবং বি ভার্বের মধ্যে একটা পার্থক্য আছে, যেটা জানাটা অনেক জরুরি। সেটা হচ্ছে কি টু বি ভার্বগুলো কি কি দেখো। হ্যাঁ, টু বি ভার্ব, হ্যাঁ, ভার্ব টু বি হচ্ছে কি কি, যে এখানে এম, ইজ, আর, এই যে দেখো আমরা লিখি এখানে এম,
ইজ, আর, ওয়াজ, অয়ার, শুধুমাত্র এগুলাকে যে এম, ইজ, আর, ওয়াজ, অয়ার এগুলাকে বলা হয় যে টু বি ভার্ব। এই টু বি ভার্বটা কিন্তু সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে মানে সাহায্যকারী ভার্ব হিসেবেও বসতে পারে, আবার অনেক সময় প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কিন্তু বসে। ঠিক আছে, আমরা একটা যদি উদাহরণের মাধ্যমে বলি, যেমন মনে করো যে এখানে দেখো আই এম এ স্টুডেন্ট, এখানে যে এম আছে এই এমটা কিন্তু এখানে মেইন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে। হ্যাঁ, তারপরে কিন্তু যেখানে দেখো হ্যাভ ভার্বও কিন্তু অনেক সময় প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে। যেমন মনে করো যে যদি বলা হয় আই হ্যাভ এ পেন, ঠিক আছে, আমরা যদি এটা লিখি, হ্যাঁ আমরা এখানে লিখি দেখো আই হ্যাভ এ পেন, এই যে একটা সেন্টেন্স লিখলাম, এটা কিন্তু এখানে যে হ্যাভ বসেছে এই হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কখন প্রিন্সিপাল ভার্ব কখন অক্সিলারি ভার্ব এটা কেমনে বুঝবো? এটার সহজ একটা বিষয়, যেমন এখানে টু বি ভার্ব এমটা যে এখানে প্রিন্সিপাল ভার্ব বসেছে, এখানে কিন্তু অন্য কোনো মেইন ভার্ব নাই, মানে অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব নাই। এরকম সেন্টেন্সের মধ্যে যদি অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব না থাকে তাহলে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটাকেই আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরে নেব। তাহলে এখানে যেহেতু অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব নাই তাই এম এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। আবার এখানে আই হ্যাভ এ পেন, এখানেও কিন্তু এই যে এটার অর্থ থেকে আমার একটা কলম আছে, এখানেও কিন্তু অন্য কোনো কিন্তু প্রিন্সিপাল ভার্ব নাই, তাই হ্যাভ এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটাই প্রিন্সিপাল ভার্ব, আবার যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে তো ওই অক্সিলারি ভার্বটা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা জানবই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই সব আমরা এখানে যে অক্সিলারি ভার্বগুলো আছে সবগুলো আমরা ওয়ার্ডগুলো একটু জেনে রাখবো, একটু চিনে রাখবো, এগুলো আমাদের অবশ্যই কিন্তু লাগবে। এখন আমরা জানবো যে এই যে ইংলিশের মধ্যে যে সাবজেক্ট আছে যেমন আই, উই, দে, শি বা মনে করো যে করিম, রহিম, কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্বটা বসে এটা জানা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা এটাই জানবো, এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি মুছে দিচ্ছি। হ্যাঁ দেখো, এবার আমরা কতগুলো সাবজেক্টের তালিকা লিখবো। যেমন মনে করো যে আই, এই যে আই সাবজেক্ট, আয়ের সাথে কিন্তু সব সময় এম অক্সিলারি ভার্বটা বসে। এই এমটা শুধুমাত্র কার সাথে বসে? শুধুমাত্র আয়ের সাথেই কিন্তু এই এমটা বসে, তোমরা জেনে রাখবে। তারপর মনে করো যে হি বা মনে করো যে শি, তারপর ইট, আইটি ইট, তারপর আছে মনে করো যে নেম, কোনো একটা নাম মনে করো, হ্যাঁ, তারপর মনে করো বা দিস অথবা দ্যাট, দিস অথবা দ্যাট, ঠিক আছে, যে ইত্যাদি। এগুলোর সাথে আরও আছে মনে করো যে, আচ্ছা এগুলোর সাথে দিয়ে আমরা তাহলে এগুলোর সাথে কি বসে? এগুলোর সাথে বসে যে ইজ, ঠিক আছে, মানে কোন রকম তোমরা শিখবা এভাবে যে হি ইজ, শি ইজ, ইট ইজ, তারপর হচ্ছে কি নেম। এই নেম বলতে এখানে কোনো নাম, ঠিক আছে, নাম কোনো নামটা ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, হ্যাঁ, মানে যে কোনো নামের সাথে কিন্তু ইজ বসে। তারপর হচ্ছে দিস ইজ বা দ্যাট ইজ, আমরা এভাবে বলি কিন্তু। তারপর আর কি আছে? তারপর হচ্ছে মনে করো যে উই, তারপর আছে যে দে, ঠিক আছে, উই, দে, বা মনে করো যে দিস, THESE, ঠিক আছে, দিস, বা মনে করো যে দোস, এই যে এগুলার সাথে বসে যে কিন্তু আর, ঠিক আছে। তাহলে আর কখন কখন বসে? উই আর, দে আর, দিস আর, দোস আর, ঠিক আছে। তাহলে কি যে উই আর প্লেয়িং ফুটবল, ঠিক আছে, দে আর হ্যাভিং দেয়ার ব্রেকফাস্ট, তারপর হচ্ছে কি দিস আর মাই পেন, ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু বলতে পারি। তারপর বলতে পারি যে কি হি ইজ আ স্টুডেন্ট, ঠিক আছে, এই যে হি ইজ আ স্টুডেন্ট এখানে কিন্তু ইজটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হয়েছে কিন্তু। বা আমরা বলতে পারি যে হি ইজ সিঙ্গিং এ সং, এখানে কিন্তু ইজটা কিন্তু অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তো শি ইজ, ঠিক আছে, শি ইজ, তারপর হচ্ছে কি ইট ইজ, তারপর হচ্ছে কি নেমটা আমরা বলতে পারি করিম, রহিম, ফুরকান, ফারহান, এভাবে আমরা বলতে পারি। দিস দ্যাট, আশা করি তোমরা বুঝতে পারো। তাহলে আয়ের সাথে এম, হি এর সাথে ইজ, শি এর সাথে ইজ, তোমরা এগুলা কিন্তু বারবার করে পড়তে হবে। কিভাবে?
হি এর সাথে ইজ এইভাবে তোমরা পড়বে না, তোমরা পড়বে কীভাবে, হি ইজ, দ্যাট ইজ, দিস ইজ, ইট ইজ, এভাবে তোমরা মানে হি বললে সাথে সাথে যেন ইজ আসে, এভাবেই তোমরা পড়বে, ঠিক আছে। তারপরে আরও আছে, মনে করো যে আই, যেমন আয়ের সাথে বসে যে ডু, আয়ের সাথে কিন্তু কি বসে, কোনটা বসে, ডু ভার্বটা বসে, ঠিক আছে, আই ডু। তারপর এখানে হি এর সাথে বসবে যে কি, এগুলোর সাথে ডাস, কি বসবে, ডাস, হি ডাস, শি ডাস, ঠিক আছে, ইট ডাস, ঠিক আছে। তারপর এখানে নেম, কোনো নামের ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু করিম ডাস, এই ডাস বলবো, ঠিক আছে। তারপর দিস দ্যাটের সাথে তো এই ডাস বসে না, যখন বসে আর কি যে হি শি ইট নেম এগুলোর ক্ষেত্রে কিন্তু ডাস বসবে। তারপরে আর কি আছে, এই যে ইটের সাথেও কিন্তু ডাস বসবে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর এই যে উই এর সাথে বসবে, এখানে বসবে যে ডু, এগুলোর সাথে বসবে যে কি ডু, মানে প্লুরাল হলে কিন্তু ডু বসবে, মানে উই ডু, দে ডু, ঠিক আছে। এবার আমরা আমরা জানবো যে অক্সিলারি ভার্বের কিছু ব্যবহার, ঠিক আছে, কোথায় কোথায় অক্সিলারি ভার্ব বসে, ঠিক আছে। যেমন আমরা টেন্সের ক্ষেত্রে তো আমরা বলেছি যে টেন্সের ক্ষেত্রে কি বসে, অক্সিলারি ভার্ব বসে। যেমন মনে করো যে যেমন হি হ্যাজ ইটেন রাইস, এখানে হ্যাজটা কিন্তু বসেছে যে টেন্সের ক্ষেত্রে, এই হ্যাজটা বসেছে, এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তারপর আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলতে পারি যে কি, হি ডাজন্ট, হ্যাঁ ডাজন্ট গো টু স্কুল, গো টু স্কুল, ঠিক আছে। এখানে দেখো ডাজন্ট, এখানে কিন্তু এই যে ডাস, এই ডাসটাকে এখানে ডাজন্ট মানে হচ্ছে ডাস নট আর কি, এটা হচ্ছে ডাস নট এর সংক্ষিপ্ত রূপে, যে ডাজন্ট মানে হচ্ছে আমরা এখানে লিখে দিই, ডাজন্ট মানে হচ্ছে তোমরা আশা করি জানো অনেকেই, ডাস নট, এটাকে সংক্ষেপে ডাজন্ট বলে, হি ডাজন্ট গো টু স্কুল, এটা হচ্ছে কি, এটা এই যেটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। তারপর আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি, ডিড হি গো টু স্কুল, ডিড হি গো টু স্কুল, এখানে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো ডিড হি গো টু স্কুল, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝানোর জন্য এখানে কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসেছে। যেমন এখানে এটা কিন্তু নেগেটিভ বোঝানোর জন্য, হ্যাঁ এখানে ডাস, এটা ডাজন্ট, এখানে ডাসটা এসেছে আর কি মূলত। তারপর এখানে দেখো হি হ্যাজ, এটা হচ্ছে কি টেন্স বোঝানোর জন্য, টেন্সের ক্ষেত্রে এটা বসেছে। হ্যাঁ আর কি আছে, আমরা ভয়েসের ক্ষেত্রে বলতে পারি, ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস, যেমন আমরা বলেছিলাম যে দে প্লে ফুটবল, তাহলে আমরা বলতে পারি এখানে যে ফুটবল ইজ প্লেড, হ্যাঁ প্লেড বাই দেম। এখানে দেখো ফুটবল ইজ, এখানে এই ইজটা কিন্তু এসেছে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে, এখানে এই যে ইজ এসেছে, এই ইজটা কিন্তু ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা ইজটা কিন্তু এসেছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবেই কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু বিভিন্ন প্রকার সেন্টেন্স, টেন্স, ভয়েস এর ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়, আবার বিভিন্ন প্রকার মুডের ক্ষেত্রেও, ঠিক আছে। যেমন মনে করো ইম্পারেটিভ মোড, যেমন মনে করো যে ডু সিট ডাউন, ঠিক আছে, তারপর হচ্ছে কি ডু স্ট্যান্ড আপ, ঠিক আছে, ডোন্ট ডু দিস, ঠিক আছে। এখানে এই যে ডোন্ট ডো দিস, এখানে কিন্তু এই ডোন্ট ডো দিস এটা একটা ইম্পারেটিভ মোড, এটা একটা কি ইম্পারেটিভ মোড বোঝাচ্ছে। এগুলো পরের বিষয়, তোমরা আপাতত এই যে অক্সিলারি ভার্বের যে এই পর্যন্ত যে আলোচনাটা করেছি, তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে জেনে রাখো। আশা করি তোমাদের মধ্যে এখন অক্সিলারি ভার্ব নিয়ে কারো আর কোনো কনফিউশন নাই। এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা নিচে কমেন্টস করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।